সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে আছেন কবি আসাদ চৌধুরী। আসাদ, আপনাকে স্বাগত সময় সংলাপে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, এবং আপনি দীর্ঘ সফর শেষে ফিরেছেন। সফরের প্রসঙ্গে যদি আসি, যে আপনি কানাডা ঘুরে দেখলেন, ঘুরে আসলেন, সেই জায়গাতে বাংলা ভাষা চর্চা বা বাংলা কেমন আছে সেখানে? বাঙালিদের মাঝে প্রবাসে যারা আছেন তারা বাংলায় কতটা ধারণ করছেন, কতটা ধারণ করার চেষ্টা করেন? সংক্ষেপে বলা খুব কঠিন, তবু বলি ওখানে ওখানে পত্রিকা আছে গোটা 5 পত্রিকা, অনলাইনের পত্রিকা আছে, বাংলা টেলিভিশন আছে, বাংলা রেডিও চালু হয়েছে বেশ কয়েকটা। এগুলো ছাড়াও ওখানে বাংলাদেশ সেন্টার বলে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে ইয়ুথ জেনারেশন যাতে বাংলা সংস্কৃতি মূলধারা নিয়ে থাকে তার জন্য তরুণদেরকে নিয়ে আলাদা সংগঠন করে দিয়েছে। ওইখানে একটা বাচনিক বলে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে উচ্চারণের ক্লাস হয়, হ্যাঁ, বাংলা উচ্চারণের ক্লাস হয়। ওইখানে বেশ কিছু নাটক গোষ্ঠী আছে এবং কয়েকজন নামী নাট্যকার আছেন, খুবই নামী নাট্যকার। যেমন তার মধ্যে আখতার হোসেনের একটি নাটক, ওখানে ভারতের বেশ কয়েকটা নাট্যদল অংশ নেওয়ার পরেও কলকাতার থেকে 3 জন বিচারক এসেছেন, তার মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায় একজন। সেখানে আখতারের নাটক ওখানে প্রথম পুরস্কার পেয়েছিল। ওখানে পেন্টিংয়ের ক্ষেত্রেও তাই, ওখানে আমার বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে দেখা হলো। তবে ওই রঙের ভাষাটা একটু আন্তর্জাতিক তো, কিন্তু তারপরেও 2-3 জনের ছবিতে বাংলাদেশ চেনা যায়, আমি চিনতে পেরেছি বাংলাদেশ। তুলির আঁচড়ে বাংলাদেশকে বোঝা যায়, বাংলাদেশ পাওয়া যায়। ওখানে নাচের ক্ষেত্রে বলতে পারি আমি, চমৎকার সেখানে আয়োজন হচ্ছে, তরুণরা এবং বয়স্করা উৎসাহিত করছেন। এমন রিসেন্টলি একটা হচ্ছে দেশে বিদেশে বলে একটা পত্রিকা, তারা একটা উৎসব করলো, আর একটা পত্রিকা উৎসব হতে যাচ্ছে এই বোধহয় এই মাসের 27-28 তারিখে। সেখানে ট্যালেন্ট হান্ট করছে। ট্যালেন্ট হান্টে কবিতা আবৃত্তি, নাটক, না গান, নৃত্য এগুলো থাকছে। কাজী আর ওখানে আমার সবচেয়ে ভালো লেগেছে, ওখানে এই শব্দটা ব্যবহার করতে খুব খারাপ লাগে, কিন্তু অন্যভাবে বলার উপায় নেই, যে ওখানে হিন্দু মুসলমান একত্রে কাজ করে। এবং আমি ওখানে ঠিক কখনো এটি দেখিনি, এই যে উনি কোন ধর্মের, ধর্মটি ওখানে প্রাধান্য না, বরং বাঙালির সংস্কৃতি জন্য ওখানে যে আগ্রহটা, এটা মানে অবিশ্বাস্য মনে হয়েছে আমার কাছে, অবিশ্বাস্য মনে হয়েছে। ওখানে অনেক ভালো ভালো শিল্পী আছেন, তারপরে বাংলাদেশে একজন শিল্পী গেলে ওরা যেভাবে মাতামাতি করে, সিলেটের সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে বাঙালি, আমি যদি একদম পরিবারের দিকে যাই, যে পরিবারে যে ওইখানে তো ধরেন যে কারো প্রথম প্রজন্ম গিয়েছে, কারো দ্বিতীয় প্রজন্ম গিয়েছে, আবার তৃতীয় প্রজন্ম এখানে বড় হয়েছে, দ্বিতীয় প্রজন্ম বড় হয়েছে, সেই জায়গায় বাংলা ভাষা বলা, বাংলা কথা বলা পরিবারের মধ্যে, সেটা কতটুকু আপনি দেখেছেন? ওইখানে সমস্যা, তাদেরকে বাংলার ইতিহাস জানানো, বাংলাদেশ সম্পর্কে জানানো, ওটা তো হয়ই। যেমন আমি দেখেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে একেবারে কিশোর কিশোরীদের সামনে আমাকে বলতে হয়েছে, ওখানে পরিষ্কার করে বলতে হয়েছে 16 ডিসেম্বরে, 14 ডিসেম্বরে বুদ্ধিজীবী দিবস কি। সবরা কিন্তু এসেছেন, যারা গার্জিয়ানরা নিয়ে এসছেন, কিন্তু লক্ষ্য হচ্ছে সব কিশোর কিশোরী। এবং আমার কাছে ভীষণ, যাদের উদ্দেশ্যে বলা, আমার কাছে ভালো লেগেছে। এবং ওরা খুব রেগে যায় যে এতদিন পর্যন্ত এদের ফাঁসি হয়নি কেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসি হয়নি কেন, আপনারা কি করলেন এতদিন। তরুণদের কাছ থেকে এই প্রশ্ন শুনে সত্যি সত্যি খুব ভালো লেগেছে, বিব্রত হয়েছি, কিন্তু খুব খুশি হয়েছিলাম। ওখানে একটা বড় কারণ বোধহয় এটা, যে ওখানে একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, তো তার ফলে কাগজে কলমে ডেমোক্রেসি না, আক্ষরিক অর্থে ডেমোক্রেসি, এটা আমি লক্ষ্য করেছি। আমি যেদিন গেলাম তার বোধহয় দিন 7 মাথায় ইলেকশন হলো, তো সেখানে হারপার আর ট্রুডো ক্যান্ডিডেট, হারপার কনজারভেটিভ, ট্রুডো লিবারেল পার্টি, একটি কাদা ছোড়াছুড়ি নেই, কোনো রকমের ব্যঙ্গ নাই, ঠাট্টা ইয়ার্কি নাই, কুৎসিত ভাষায় গালাগালি নেই। এবং যখন হারপার বক্তৃতা দিলেন, আমি খুব আগ্রহ নিয়ে শুনেছি। হারপার অভিনন্দন জানালেন প্রথমে, তারপর
অভিজ্ঞতার দোহাই দিয়ে বললেন, যদি বর্তমান সরকার কোনো ক্রাইসিসে আমার বা আমার দলের কোনো সহযোগিতার পরামর্শ চান, আমি আগাম বলে দিচ্ছি আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তা করব। এবং আমি ট্রুডোর বক্তৃতা যখন শুনছিলাম, পরবর্তী প্রাইম মিনিস্টার, তিনি যখন প্রথমে কৃতজ্ঞতা জানালেন যে লাস্ট টার্মে যিনি ছিলেন দেশটাকে তিনি অনেকখানি এগিয়ে নিয়ে গেছেন, আমি তার ধারাবাহিকতা রক্ষা করার প্রাণ চেষ্টা করব। এটির চাইতে আমার কাছে যেটা অন্য রকমের লেগেছে, প্যারিসের ঘটনার পরে, সিরিয়ার ঘটনার পরে পিটার বুরো বলে একটা জায়গা, আমি ঠিক বললাম কিনা জানি না, পিটার বড় হবে বোধহয়, ওখানে একটা মসজিদে আগুন লাগালো। সঙ্গে সঙ্গে মেয়র থেকে শুরু করে সবাই ঝাঁপিয়ে পড়ল এবং কত ক্ষতি হয়েছে, $70,000। তারা বসলো এবং $1,00,000 সঙ্গে সঙ্গে এসে গেল। শুধু তা না, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা, ওখানকার গির্জাগুলো তাদেরকে বললো যে তোমরা যদি নামাজ পড়তে চাও আমরা একটু জায়গা ছেড়ে দিচ্ছি, তোমরা এখানে এসে নামাজ পড়ো। এটা আমার কাছে সত্যি ভালো লেগেছে। প্রবাসে যে যে দ্বিতীয় তৃতীয় প্রজন্মের কথা বলছিল তাদেরকে বাংলার সঙ্গে কিভাবে পরিচয় করে দেওয়া হচ্ছে, বাংলা ভাষা তারা কত যাচ্ছে, এই প্রসঙ্গটা এই জন্য আনা যে আমাদের এখানে ইংরেজি মাধ্যমে যারা পড়ছে তাদেরকে আমরা ওভাবে বাংলার সঙ্গে যুক্ত করি না বা করা হয় না, বা তারা বাংলা অনেকেই জানেন না, সেই জায়গা থেকে কেউ পড়তে পারে তো লিখতে পারে, লিখতে পারে তো পড়তে পারে, এই একটা অবস্থা। যারা প্রবাসে আছে, যে শিশুরা বড় হচ্ছে, তাদের অবস্থাটা কি? এখানে আমার কতগুলো পর্যবেক্ষণের কথা বলতে পারি। যেমন প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, প্রথম সন্তান চমৎকার বাংলা বলছে, আচ্ছা, দ্বিতীয় সন্তান তুলনামূলকভাবে কম বাংলা বলছে, তৃতীয় সন্তান সহজে বাংলা বলতে চান না। এর মধ্যে বাবা তো ভালো ইংরেজি বলেনি, মাও ওখানে ভালো ইংরেজি শিখে গেছেন। কারণ বাবা মার সঙ্গে তারা প্রত্যেকেই বাংলা বলার চেষ্টা করেন, কিন্তু ভাই বোনেরা ওরা নিজেরা ইংরেজিতে কথাবার্তা বলে নিজেদের মধ্যে, মানে পরিবারের ভাষাটা ইংরেজি হয়ে যাচ্ছে। এটা ঠিক দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি কয়েক জায়গায় পরামর্শ দিয়েছি, কয়েকটা ফ্যামিলি আমার পরামর্শ হচ্ছে যে, আরেকটা হচ্ছে এরা একটু লজ্জা পায় যখন দেখে যে আমরা তো একটু বাড়িতে আঞ্চলিক ভাষায় কথা বলি ঠিকই, কিন্তু বাইরে এসে একটু প্রমিত বাংলা বলি, যেমন এখানে একটু চেষ্টা করছি প্রমিত বাংলা বলতে। ওখানে অধিকাংশই ওই আঞ্চলিক ভাষায় কথা বলে আর কি। আমাদের সামনে বাংলা বলতে একটু লজ্জা পায় আঞ্চলিক ভাষা বলে আমার মনে হয়েছে। এই লজ্জাটা ভেঙে দেওয়া উচিত। হ্যাঁ, যে আঞ্চলিক ভাষা মোটেও ভুল না, আঞ্চলিক ভাষা ত্রুটিপূর্ণ না, আঞ্চলিক ভাষা অসম্ভব শক্তিশালী, কিন্তু প্রমিত বাংলাকে মেনে নিতে হবে। আমাদের যোগাযোগের জন্য প্রমিত বাংলার এটাই মাধ্যম হওয়া উচিত, এটা মাধ্যম হওয়া উচিত, এটাই। তো ওখানে এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। এমনকি ওখানে যারা গান গায়, খুবই ভালো গান গেয়েছে। আমি তো বলে এসেছি যে কয়েক বছর পর ও মূলধারার বড় শিল্পী হবে, কিন্তু মুশকিলটা হচ্ছে ও ইংরেজিতে গান লেখে। আচ্ছা, বাংলা গান বাণীটা লিখে নিচ্ছে ইংরেজি, বাণীটা ইংরেজিতে লেখা। আমি ওর কাছ থেকে শুনতে চাইলাম জোয়ান বাইজের গান, হ্যারিসনের গান, মুগ্ধ হয়ে শুনলাম। গলা কি উপর দিকে ওঠে, কাজ কি সুন্দর। কিন্তু বাবা মা গোড়া বাঙালি একেবারে, কাজী ওকে বাংলা, আমার সঙ্গে বাংলা বলে। আমি বুঝতে পারি যে একটু গন্ডগোল হচ্ছে। ওদের আর একটা হ্যাবিট, এটা আমি কি বলবো, ওদের বোধহয় উপায় থাকে না, সেটা হচ্ছে ফুড হ্যাবিটটা। ওরা বাংলা খাবার খেতেই চায় না। আচ্ছা, নতুন প্রজন্মটা কেউ কেউ পছন্দ করে, ভীষণ পছন্দ করে। কোনো বিশেষ, যেমন ঢাকা থেকে নানি বা দাদির খাওয়া বা ফুপুর বা খালার একটা রান্না খেয়ে পছন্দ করেছে, ওখানে গিয়ে যদি ওখানে রান্না করে সেটা সে খুব উল্লাসের সঙ্গে খাবে। কিন্তু ফাস্ট ফুড খাবে, ওরা খাবেই, কিছু করার নাই। স্কুলে যায়, স্কুলে সে সকালে যেতে হয়, এবং ওখানে পড়াশোনা। আমি শুধু একটু কথা বলি, আমার জামাই ওখানে আছেন, তিনি ফিল্মের উপর পড়াশোনা করছেন। রাত 3টার সময় উঠে তাকে পড়তে দেখেছি আমি। তার কারণ পড়াশোনা ওখানে ফাঁকি দেওয়ার উপায়, ক্লাস 8 পর্যন্ত টানা করে যাওয়া যায়, তারপরে অসম্ভব পড়াশোনার চাপ। এবং আমার কি যে অহংকার হচ্ছে বলতে, আমাদের এই জেনারেশনগুলো, পরবর্তী জেনারেশনগুলো কি যে ব্রিলিয়ান্ট রেজাল্ট করছে ভাবতে পারো। প্রবাসে খুবই ভালো রেজাল্ট করছে, খুবই ভালো। এবং এই কি বলবো, জাস্ট ইঞ্জিনিয়ার হয়েছে, এখনই সে বিশাল
বেতনের চাকরি পাচ্ছে, এমনকি ইন্টার্নি করে অবস্থাতেও। কিন্তু এই যে আপনি বললেন যে ভাষা তো একটু সমস্যা আছে, কথাটা বলতে পারছে না, খাবারটা খেতে পারছে না, পোশাকেও হয়তো বাঙালিয়ানা ভাবটা আছে নেই। আছে বাঙালি ভাবটা ওরা খুবই রাখার চেষ্টা করে। হ্যাঁ। এবং ওখানে কাপড়ের দোকান যতগুলি আছে বাঙালির, একটু ভারতীয় বলতে হয়, তার শাড়ি কেনার জন্য তারা আবার ওখানে যায়। সব মিলিয়ে খাবার দোকানের চেয়ে জামা কাপড়ের দোকান বেশি। এবং সেখানে 3 পিস বলে একটা জিনিস আছে মেয়েদের, কি পরিমাণ যে বিক্রি হয়। আর আমাদের যে দেশি 10-এর মধ্যে যারা আছে, জি জি জি, মাই লট, ব্যবসা। কি যে ভালো ব্যবসা করছে ওখানে। এবং খাবার ওখানে, এখানে কিছু কিছু লোক আছে চাকরি করছেন, ধরেন সকালে চলে যান, রাতে ফেরেন। ওখানে কটা রেস্টুরেন্ট আছে তারা বাঁধা, সেখানে তার বাসায় চলে যায়। ওখানে কোনো কোনো পরিবার আছে, 5টা পরিবারকে তারা খাবার তৈরি করে পাঠিয়ে দেন। এবং ওখানে যদি কোনো দাওয়াত দিল, 25 জন 30 জন, ওই বাড়ির মেয়েরা আর কষ্টটা করতে সেখানে রাজি না, সংস্কৃতিটা ওদের মতো করে হচ্ছে, মানে ধীরে ধীরে অ্যাডজাস্ট হচ্ছে। সেটা হচ্ছে নাকি ধীরে ধীরে এই যে আমাদের বাঙালি সংস্কৃতি বা এই যে সে করছে একটু ধীরে ধীরে একটু আলগা হয়ে যাচ্ছে, কোনটা? আমার কাছে এখনো আলগা মনে হয়নি। আচ্ছা। এখনো হয়নি। যদিও আমাদের ওইখানে যেমন আমার একটা গুজরাটি পরিবারের সঙ্গে দেখা হলো, কত বছর, 80-90 বছর ধরে আছেন তারা। আচ্ছা। ওখানে শিখ 3-4 জন মিনিস্টার হয়ে গেছেন। হ্যাঁ, আফগানিস্তান থেকে এক ভদ্রমহিলা গেছেন, তিনি ওখানে নির্বাচন করে মিনিস্টার হয়ে গেছেন। বাঙালিরা ওখানে আওয়ামী লীগ আর বিএনপি করে। মূলধারার সঙ্গে যে রাজনীতি করে না তা না, খুব কম। আচ্ছা। মূলধারাতে যেমন ওখানে আরেকটু আছে ঝামেলা, ব্যক্তিগত ঈর্ষা টির্ষা মিলিয়ে না, ওখানে এই যে প্রবাহটাকে যত আগ্রহ থাকুক না কেন, এটা ক্ষতিগ্রস্ত করে, বাধাগ্রস্ত করে। আমার মনে হয়েছে এই আমাদের দেশের মতোই অনেকটা, কেউ যদি কোনো দলের সভাপতি হয়ে যায়, তারপর ওখান থেকে আর কেউ ওখান থেকে নড়ে টড়ে না। দলে গণতান্ত্রিক কতটা আছে না আছে এ নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। ওটা আবার মাশাআল্লাহ এখান থেকে ওখানে খুব চমৎকার ভাবে চলে গেছে এবং ওটা ওখানে তারা পালন করে। তারপরও আমি বলবো ইয়াং জেনারেশন খুব ভালো করছে গানে। আমি একটা গানের নাচের অনুষ্ঠানে গেলাম, অরুণা হায়দার বলে, ওর মা এখানে বিখ্যাত শিল্পী ছিলেন, এখনো আছেন, তিনি বোধহয় নাচ করেন না এখনো। মা মেয়ে একত্রে টেলিভিশনে নাচতেন। অরুণা আমি অন্তত কত 70 থেকে 80টি মেয়েকে নাচতে দেখেছি, 4-5টা মেয়ে তো তুলনাহীন। ওখানে ইত্তেলা বলে একটা মেয়ে আছে, তার যে নাচের গ্রুপ, কম্পোজিশনই আলাদা, একেবারে কম্পোজিশন। আরো কয়েকটা মেয়ে, সেখানে কি মানে মিশ্রণ আছে? হ্যাঁ, মানে বাংলার সঙ্গে, মানে আমি যেটাকে ফিউশন বলি, ফিউশন করে ফিউশন আমার চোখে পড়ে নাই। তো গানের অনুষ্ঠান আছে সাধারণ, এরা পাশ্চাত্য আর প্রাচ্যের একটা, এটা যে গানের ক্ষেত্রে কখনো কখনো দেখেছি, নাচে আমার চোখে পড়েনি, এখনো করেনি এখনো। আমরা বিরোধিতা যাচ্ছি এসে যে আঞ্চলিক ভাষা নিয়ে একটু আপনি বললেন, সেই আঞ্চলিক ভাষা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। প্রবাসী তো যে আপনি যেটা বললেন যে বিভিন্ন কারণে তারা যে আঞ্চলিক ভাষা ব্যবহার আর একটু কারণ থাকতে পারে যে বিভিন্ন অঞ্চল থেকে তো যায়, তারা তাদের সেই অস্তিত্ব, তাদের সেই আইডেন্টিটি টিকিয়ে রাখার জন্য এটা সব শুধু কানাডা না, সব জায়গাতে এটা করা হয়। আর যেহেতু এখানে মান ভাষাটা একদম প্রয়োজন হয় না, কারণ মাধ্যম তো অন্য ভাষা, ইংরেজি বা অন্য ভাষা, কারণ ঢাকায় বাংলাদেশে যেমন মান ভাষা মাধ্যম, ওখানে তো সেটা দরকার হয় না। তো ঢাকা, আমি বাংলাদেশের কথা যদি বলি, সেইখানে আঞ্চলিক ভাষা নিয়ে আমরা যেটা দেখি যে আঞ্চলিক ভাষাকে একটু হেয় করে দেখা হয়, আঞ্চলিক ভাষাকে ব্যবহারের ক্ষেত্রে যেটা শুধু বিনোদনের, মানুষকে একটু হাসি ঠাট্টা তামাশার ভাবে উপস্থাপন করা জন্য ব্যবহার করা হয় বা সেদিকে করা হয়, সেইভাবে আঞ্চলিক ভাষাটা মিশ্রণও আছে আমাদের নানা জায়গা থেকে মানুষ। আপনি ওই যে আমাদের আলোচনার সময় বলছেন, নদী ভেঙে হোক বা সে অভিবাসী হয়েও তার নিজের ভাষার সঙ্গে আরো ভাষার মিশ্রণ ঘটিয়ে ফেলেন। ভাষার ব্যাপারে একটা জিনিস হচ্ছে কি, ভাষা খুব স্বতঃস্ফূর্ত ব্যাপার, এটা গায়ের জোরের ব্যাপার না, একেবারে স্বতঃস্ফূর্ত ব্যাপার। অনেক সময় অনেক সময় রাজনৈতিক সাংস্কৃতিক কারণে কোনো কোনো ভাষা প্রাধান্য পায়। পাকিস্তানি সময় যেমন উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, উর্দুর মতো একটা মিষ্টি ভাষা আমাদের প্রায় শত্রু ভাষায় পরিণত হয়েছিল, এরকম মনে হয়। আঞ্চলিক ভাষার সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে তার ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের মুক্তি হয়নি আমাদের। আমি খুব অত্যন্ত কুণ্ঠার সঙ্গে কথাগুলি বলছি। বাংলা ক্রিয়াপদে আমাদের পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলের
আঞ্চলিক শব্দ যে কি শক্তিশালী, এগুলি প্রয়োগই হলো না ঠিক মতো। আমরা সাহিত্যে খুব দুর্ভাগ্যজনক সেভাবে আসেনি। আর একটা খুব জরুরি ব্যাপার যেটা আপনি বলেছেন, আমি খুব খুশি হয়েছি, মুনীর চৌধুরীর কথা মনে পড়ে গেল। মুনীর চৌধুরীর কোনো নাটকে চাকর নেই, কাজের লোক নাই। উনি ক্লাসে একদিন বললেন, আমরা জিজ্ঞেস করছিলাম যে স্যার কাজের লোক একটিও নাই। তো উনি বলেছিলেন যে কাজের লোক হলে কি করে, একটা গামছা এনে এরকম একটা কমেডির মতো একটা ভঙ্গি করলো, কমিক্যাল এক্সপ্রেশন, এসে গামছা দিয়ে এরকম চট করে মুছলো। এখন আলোচনাটা সিরিয়াস হচ্ছে বা বক্তব্যটা সিরিয়াস হচ্ছে, সেখানে তার ফিসলেমি যে এটা অসহ্য একেবারে আসাদ। আমাদের এখানে খুব দুর্ভাগ্যজনক, আমাদের এখানে কতগুলো FM ব্যান্ড, কতগুলো নাটক, টিভি ড্রামা, এমনকি সিনেমা পর্যন্ত আঞ্চলিক গুরুত্ব পাচ্ছে। এটি আমি শুভ লক্ষণ মনে করি না। ক্রিয়াপদের মুক্তি চাই, তার অর্থ এই না যে আঞ্চলিক ভাষাটার এইভাবে ব্যাপকতা পাবে। আমি আরো পরিষ্কার করে বলি, বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে যদি না বলতেন দাওয়ায়া রাখতে পারবা না, ভাতে মারবো বললেই হয়, কিন্তু ফরিদপুর স্টাইলে মারবউ। হ্যাঁ, এই যে ক্রিয়াপদের যে শক্তি, এই শক্তিটা অনেক বড়। এবং এই জন্যই ইংল্যান্ডে এটা আমরা জানি, যেটা ফাউলারের একটা গ্রামার ছিল, কিংস ইংলিশ। ওরা খুব গর্ব করে বলে যে আমরা যে ইংরেজি বলি কিংস ইংলিশ, কিন্তু বিবিসি সেটা মানতে রাজি না। বিবিসি বলছে যে কোনো আঞ্চলিক ভাষাই খারাপ না, কিন্তু আমরা একটা রিসিভড, একটা গ্রহণযোগ্য, একটা প্রমিত আমরা নিচ্ছি। এটাই যে একেবারে, তার মানে এই না যে ওয়েলসের ভাষা, সারের ভাষা, অমুক ভাষাগুলো খারাপ, তা না, কিন্তু আমরা এটাকে প্রমিত হিসেবে নিয়েছি। বাংলাদেশেও ঠিক এটি আমি বলবো যে বাংলাদেশে প্রমিত বাংলা যদি হয়, কমিউনিকেশনের খুব সুবিধা হবে। সিলেট থেকে আরম্ভ করে চট্টগ্রাম কিংবা খুলনার একেবারে ইয়ে থেকে সাতক্ষীরার কোণা থেকে শুরু করে আমাদের করিমগঞ্জের কাছাকাছি পর্যন্ত যে ভাষাগুলো, হ্যাঁ, কমিউনিকেশনের সুবিধা হবে। কিন্তু সঙ্গে সঙ্গে এও বলবো, একটা শক্তিশালী আমাদের যে ক্রিয়াপদগুলো আছে এগুলির মুক্তি কিন্তু করছে না। আর নাটকে যেগুলি হচ্ছে, আমি সৈয়দ শামসুল হকের সঙ্গে একটা রাত বিরাতে গল্প করছিলাম একটা অন্য চ্যানেলে, এবং সেখানে তিনি বললেন যে আসাদ আমাকে বলছে যে যাওয়ার জন্য, আমি গেলাম, গিয়ে দেখি যে আমি সংলাপ যা লিখেছি পাত্রপাত্রীর আঞ্চলিক ভাষায় কথা বলছে। আমি যে কি হলো কি হলো, তারা বললো যে এরকমই হবে স্যার। বললো আমার কি যে খারাপ লেগেছে আসাদ, কিন্তু হবেটা কি, এটি কিন্তু আমি বলতে চাচ্ছি, এতে মানুষের, আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনে, ছবি বিশ্বাস, উত্তম কুমার, এদের উচ্চারণ শুনে আমরা উচ্চারণটা শিখেছি বাংলা, খুব কষ্ট করে শিখেছি উচ্চারণ। একটা জিদ ছিল যে উর্দু আর সুন্দর করে উর্দু বলে, ওদের সামনে আমাদের আরো ভালো বাংলা বলতে হবে। আর আমরা যাদের কাছে পড়েছি সে প্রাতঃস্মরণীয় এরা সবাই, তো এদের কাছে আমরা চমৎকার বাংলাটা শিখেছি। আমাদেরকে প্রফেসর আব্দুল হাই, আমাদের বাড়ি, গ্রামের বাড়ি বরিশাল, আমাদের মহাপ্রাণ ধ্বনিতে ডিস্টার্ব করে, বাধা দেয়। উনি পকেট থেকে টাকা বার করতেন, টাকা বার করে প ফ, টাকাটা কাঁপে কিনা, আচ্ছা কাঁপছে কিনা, চ কত রকমের, আমাদের ওখানে চাচা মিয়া, স, ঢাকাতে একেবারে উল্টোটা, চাচা মিয়া, জিপটাকে আরো বেশি ঘষে, নর্মাল স্বাভাবিক উচ্চারণ হচ্ছে চাচা। এই উচ্চারণের পার্থক্যগুলো উনি একেবারে ঘষে ঘষে দেখাতেন। একটা বিষয় আপনি বলছিলেন যে যেমন আপনার নিজের জায়গা, আপনি বলছিলেন যে আমাদের ঠিক বরিশালের ভাষাটা আসে না, এটা মিশ্রণ ঘটেছে নদীর কারণে, নদীর অববাহিকায় থাকার কারণে, মোহনার জায়গায় অবস্থান করার কারণে, সেখানে কিন্তু একটা মিশ্রণ আঞ্চলিক ভাষায় এসেছে আবার। অবশ্যই মিশ্রিত ভাষা, মিশ্রিত ভাষা তো বটেই। বরিশালের যে স্বাভাবিক যে ভাষা, সেটা আমাদের ভোলাতে হবে না, হিজলাতে কিছুটা হয়তো হবে, মুলাদে হয়তো কিছুটা হবে, মেহেন্দিগঞ্জে হবে না। তো হিজলা, মুলাদি, মেহেন্দিগঞ্জ, এই কোনটা কখন কোনটা ভাঙবে বলা মুশকিল। আবার লক্ষ্মীপুর থেকে বা নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে, হ্যাঁ, যেগুলি নদী ভাঙন, তারা আবার এখানে এসছেন, তারা আবার তাদের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তার ফলে মিশতে 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 300, 400, 500 বছরে একটা ভিন্ন ধরনের ভাষা তৈরি হয়েছে। এমনিও বলা হয় যে 3 মাইলের মধ্যে ভাষা নাকি একটু পরিবর্তিত হয়, প্রতি 3 মাইলে, হ্যাঁ, প্রতি 3 মাইল অন্তর। আর বিশেষ করে যে বাড়িতে রেডিও আছে আর যে বাড়িতে রেডিও নাই, দুইজনের ভাষা একটু আলাদা।
বা এখন যে টেলিভিশন আছে আর বা বেতার আছে। টেলিভিশনের জন্য ভাষা হ্যাঁ, আলাদা, ভাষা। এক একটা শব্দ এক এক রকম। এক এক রকম হচ্ছে। আর আরেকটা হচ্ছে, আমার এটা আমার বলাটা উচিত হবে কিনা জানি না, এখনকার ছেলে মেয়েরা, আমি কানাডায় আমি যেটা লক্ষ্য করেছি, সাধারণত ওই বড়দেরকে একটা জায়গায় দেয়, ছেলেদেরকে এক জায়গায় দিয়ে কার্টুন দিয়ে ছেড়ে দেয়, সাধারণত বাবা মা দিত আগে, দেখতাম আমি। এখনো আছে। এখন তারা করে কি, প্রত্যেকেই পকেট থেকে, ব্যাগ থেকে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বার করে ল্যাপটপ, তারা ট্যাব, নিজেদের, নিজেদের। হ্যাঁ তাদের নিজেদের 5 জন বসে আছে, ওদের মধ্যে কোনো কথাবার্তা নাই, কথা নেই। এটা চলছে। এটা আমার চোখে পড়েছে। আমাদের এখানে কিন্তু শুরু হয়েছে এটা, হ্যাঁ, এটা প্রবলভাবে শুরু হয়েছে। প্রবলভাবে শুরু হয়েছে। এটার একটা এবং এই যে টাইপ করছে তারা, সেই জায়গাতে কিন্তু ভাষাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, সংক্ষেপে লিখতে গিয়ে, সংক্ষেপে বলতে গিয়ে। অবশ্যই। তারপরে ফেসবুক বলে একটা ব্যাপার এসে গেছে, ফেসবুকে আবার আজকাল স্কাইপে চলে আসছে, কাজে এর মাধ্যমেও ভাষাটার একটু পরিবর্তন আসছে। এই পরিবর্তন হচ্ছে, এবং আমরা একটু লোকজ জায়গায় যেতে চাই, লোকভাষা। সেখানে আপনি বলছিলেন যে আমরা অনুষ্ঠান শুরু করার আগে যে শাহ আব্দুল করিমের যারা লোকগান করেছেন, তারাও তো ভাষা সবচেয়ে বড় প্রচারক ছিলেন। তারা আমাদের লোকভাষার, আঞ্চলিক ভাষা, এবং তারাও কিন্তু আবার এই যে ভাষাটা বলছে মান ভাষাতেও তারা লিখেছেন। অবশ্যই। এখন এইখানে একটু মানে আমি কয়েকদিন আগে দুজন শাহ আব্দুল করিম বিশেষজ্ঞ বলবো, সুমন কুমার দাস এবং মাহফুজুর রহমান, এদের সঙ্গে কথা বলছিলাম। এরা হাত জোর করে বলেছেন একেবারে যে শাহ আব্দুল করিমের গানের উচ্চারণটা আপনারা পাল্টাবেন না। ঢাকা একটা প্রবণতা আছে, বিশেষ করে ব্যান্ডগুলো, তারা সুরও যেমন পরিবর্তন করেন, আবার কথারও কিছুটা বেশ করে মানে উচ্চারণের ক্ষেত্রে তো করেন, প্রকাশভঙ্গিটা। হ্যাঁ, এবং কোনো কোনো প্রকাশ আছে যেটাই দাবি করে যে এটা ভুল হলে খারাপ লাগবে। যেমন ফরিদা পারভিন একবার বলছিলেন, 3 পাগলের হলো মেলা নদী এসে, এই গানটা লালনের, বলছে নদীটা আমার হবে না, বলছে এটা তো অধিকাংশ লোকের হয় না, উচ্চারণই হয় না। লালনের গানের উচ্চারণ, এখন এগুলো প্রমিত করে কি অপ্রমিত উচ্চারণ করব কেন আমি? আর যদি আমার এখন তরুণরা কেন করেন, ওরা কেন, তরুণ বলতে আমি ব্যান্ডগুলো করেন এই জন্যে যে তারা একটু মডিফাই করে, এই জন্যে যে অনেক শ্রোতা আছে তাদের কাছে কমিউনিকেট করার জন্যে, পরিষ্কার হিসাব। এবং ওদের যে যন্ত্রপাতিগুলো আছে, এটা তো আর একতারা দোতারা না, আর টুমটুম তবলা না, অদ্ভুত সাউন্ড, এত জোরে শব্দ হয়, গলার শব্দ যায়। এখানে তারা নাচার একটা সহযোগিতা আশা করে গানের মাধ্যমে, এবং সেটা পেতে চায়, স্বাভাবিক চেঞ্জ হয়, পাল্টে যায়। কিন্তু এখানেও আমার কি যে ভালো লাগে যে শাহ আব্দুল করিমের কথা হচ্ছে, তিনি শুধু যে রবীন্দ্রনাথের ভাষায় যে অসীমের সন্ধানে লিখেছেন তা না, কিন্তু আমরা দেখব তার মৌলানা ভাসানী সে 57 সনে কাকমারিতে জড়িয়ে ধরেছিলেন, বঙ্গবন্ধু তাকে জড়িয়ে ধরেছেন নির্বাচনের সময় 54 ইলেকশনে, কিংবা তারপরে 6 দফার উপরে তার কতগুলি গান, একটা দুটা গান, 11 দফার উপরে তার কতগুলি গান, এবং সব মিলিয়ে 1 দফার উপরে তার কতগুলো গান। অর্থাৎ রাজনীতি সচেতন, কিন্তু সে ধীরেতে বসে, হ্যাঁ, কিন্তু তার মূল লক্ষ্যটা হচ্ছে মানুষের মুক্তি। এবং তিনি এটা করতে গিয়ে মেলানের দুটো পরিষ্কারভাবে গেছেন, এবং আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত, একেবারে আলাদা হয়ে সমাজ বহির্ভূত হয়ে আমি আমার আত্মার মুক্তি চাচ্ছি, এটা করেননি তিনি। এবং তার গানগুলো উনি 21শে পদক পেলেন কবে, 2001 কি 2 পেলেন হয়তো, তার আগ পর্যন্ত ওই সিলেট অঞ্চলে সীমাবদ্ধ। তবু তো ভাগ্য ভালো যে উনি দূরবীন শাহকে নিয়ে লন্ডনে গেছেন, উনি 3 বার লন্ডনে গেছেন, শেষবার তো গাইতেই পারলেন না, যাওয়ার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে গেলেন, হাসপাতাল থেকে চলে এলেন, এবং 4 বছর 2004 থেকে অসুস্থ। যখন মারা যান, তাকে দিরাই থেকে সিলেটে নেওয়া হয়, নূরজাহান ক্লিনিকে ছিলেন তিনি, এবং 12 তারিখে মারা গেলেন। সেপ্টেম্বরের 12 তারিখে মারা গেলেন, নভেম্বরে তার উপরে বই বেরিয়ে গেল। কারা করেছেন? একেবারে গ্রাম্য কবিরা, একেবারে গ্রাম্য কবিরা। আমাদের এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, এরা শোক প্রকাশ করেছে, বিভিন্ন চ্যানেলে তাকে নিয়ে করেছে, সব মানি। কিন্তু কজন তাকে নিয়ে কবিতা লিখেছেন, কজন লোক গান লিখেছেন? এবং এগুলো আমার খুব ভালো লাগছে। বিলু কবিরের সম্পাদনায় হাঁটুরে কবিতা আমি এই প্রথম
এই তার লেখাপড়ার সুযোগ পেলাম, মুগ্ধ হয়ে গেলাম একেবারে। এখন এই যে সিলেটের কিছু কিছু শব্দ, যেমন মায়া, মায়া মায়া, তারপর মাতা, মাইত্যনাবাজি, বাইতোরা, আচ্ছা, ব্রাহ্মণবাড়িতে বলে তাইজ দিলাম। এই তাইসের বাংলা আমি আজ পর্যন্ত কোথাও পাই তাইজ দিলাম, হ্যাঁ, মাইত্যও না, এই মাতিও না, হ্যাঁ। মায়া শব্দটা, মায়া লাগাইছে বন্ধু, এই মায়া শব্দটা পুরো আমাদের যে মায়া শব্দটা, এটারে কয়েক গুণ দিয়ে পূরণ করতে হবে, তারপর তারপরে আসে কিনা সন্দেহ আছে, ওই দরদটা আসে কিনা, দরটা আসে কিনা। এরকম আছে, এরকম প্রচুর শব্দ আছে, প্রচুর শব্দ আছে। এখন এগুলো আপনি যে মনমোহন দত্তের বিষয় তো আপনি ভালো জানেন, আর মনমোহন দত্তেরও আছে প্রচুর। আমার একটা মনমোহন দত্তের একটা ছোট্ট লাইন মনে করায় দেই, দেখেন কবি কাকে বলে, আসমান বইয়া কথা কয়, জমিন বইয়া শোনে। বলেন তো দেখি, আসমান কথা বলছে, জমিন শুনছে। এটা তিনি আকাশ লিখতে পারতেন না, মাটি লিখতে পারতেন না, ভূমি লিখতে পারতেন না, এখন তার শ্রোতা মাটি লিখতে পারতেন, কত কিছু লিখতে পারতেন, কিন্তু আসমান জমিন সবাই গ্রামে সবাই বলে, হিন্দু মুসলমান নির্বিশেষে বলে। মনমোহন দত্ত অত বড় সাধু, অনায়াসে আসমান লিখলেন। তারপরে আরেকটা গানে আছে, কতটুকু বিশ্বাস থেকে লেখা, গায়েবী আওয়াজে কয় শোন রে মুসলমান। মানে নবী রসুল এদের সম্পর্কে বলতে বলতে, এগুলো আমি ডিটেলসে যাব না, অনেক রকমের কথা উঠতে পারে। তবে এরা একটা জিনিস জানে, সেটা হচ্ছে মানুষ খুব বড় ব্যাপার। এই যে মানুষ বড় ব্যাপার, সাধারণ জীবন সবার উপরে মানুষ সত্য, হ্যাঁ, এটাকেই তারা গুরুত্ব দিয়েছে। এবং ওই সৎ পথে চল, মিথ্যা বলো না, এই সমস্ত কথা বলে। সেক্ষেত্রে মানুষ সত্য, সেক্ষেত্রে মানুষের ভাষা, মানুষ যখন যে ভাষায় কথা বলে, বিশেষ মাটির ভাষা, এটা তো আলাদা একেবারে, মাটির ভাষার প্রতি তাদের একদম আলাদা। মাটির খাবার যেমন আলাদা, মাটির ইয়েও আলাদা, ভাষাও আলাদা, এবং এর শক্তিও আলাদা। আমি এটা বারবার করে বলবো যে কত বছর আগে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঞ্চলিক ভাষার অভিধান লিখলেন, তারপর এটার আরও যে বর্ধিত আকারে হবে, সেই প্রয়াসটা নেওয়ার মতো যোগ্য পণ্ডিত আমরা পেলাম না। যোগ্য পণ্ডিত আমরা কয়জন লেখকই বা ওই ভাষা থেকে, ওই আঞ্চলিক ভাষার শব্দ থেকে আমরা সাহিত্যে আনতে পেরেছি। হাসান আলী হকের গল্পে আছে, যেমন একটা চোর চুরি করেছে, ছেলে জিজ্ঞেস করছে বাবা মারবে, মারবে, খুব বেশি মারবে? তো বাবা তখন বলছে, বাবা মার খাওয়া শিখতে হয়, চট করে শিখতে হয়, খুলনা অঞ্চলের ভাষা চলে এসছে। এটা যদি মার খাওয়া, প্রহার করা শিখিতে হয়, বাস মজাই থাকবে না। এই ক্রিয়াপদের ব্যবহারটা সেলিম আল দীন তার নাটকে করেছিলেন, অসাধারণ প্রয়োগ করেছেন। এগুলো হচ্ছে শিল্প, কিন্তু আমি যখন চলচ্চিত্রে দেখি, আমার এগুলোকে খুব সস্তা। সেই জায়গা থেকে আমরা আলোচনাটা ওই জায়গায় নিতে চাই, যে সেই যে আপনি বললেন যে মনমোহন দত্ত, আমাদের শাহ আব্দুল করিম, এই যে মাটির ভাষা, শেকড়ের ভাষা, সেই ভাষার সঙ্গে মানে আপনি যতই দূরেই চলে যান, 7 সমুদ্র পাড়ি দিয়ে, সেই মাটি থেকে তো বিচ্ছিন্ন হওয়া যাবে না, সেই ভাষাটা থাকবেই তো। এবং সেই ভাষাটা আপনি যেটা বলছেন, অঞ্চল ভিত্তিক যে প্রবাসীরা আছে, তারা সেটা রক্ষা করছে, এখনো করে যাচ্ছে, সে চেষ্টা আছে। আপনাকে ধন্যবাদ আসাদ ভাই, আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।